ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়ানো হচ্ছে নজরদারি, প্রায় 3 গুণ করা হচ্ছে মোবাইল কোর্ট, 3-4 ধাপে পোশাক কারখানাগুলোকে ছুটি দেওয়ার আহ্বান। যেখানে ওয়ার্ক অর্ডার ওরকম নাই তারা একটু আগে গেল, এই বিবেচনা করার জন্য জোরালো দাবি জানিয়েছে। শতভাগ নিশ্চিত হব, গতবার যেহেতু হয়নি তো নিশ্চয়ই সেই আশঙ্কা আমার মধ্যে আছে। সন্ত্রাস দুর্নীতিবাজদের রাজনৈতিক পরিচয় নেই, পুলিশ কর্মকর্তাদের সাফ জানালেন প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িকতা ও নাশকতা প্রতিহতের নির্দেশ। দুর্নীতি সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করবেন। রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের উপর ছিনতাইকারীদের হামলা, আত্মরক্ষায় গুলি, দেশীয় অস্ত্রসহ 3 জন আটক। বড়রাও আক্রান্ত হচ্ছেন হামে, কারণ খুঁজতে টিকা বিষয়ক কমিটিকে নির্দেশনা। আজও 6 শিশুর মৃত্যু, উদ্বেগে স্বজন অভিভাবক। অক্সিজেন দরকার, খাবার লাগবে, টেনে খেতে পারতেছে না। দেখছি হাম বের হয়ে গেছে, ফের তখন সরকারি হাসপাতালে এলাম। উদ্বোধনের দিনে রাজধানীতে টিসিবির পণ্য নিতে ভোক্তাদের ভিড়, আরও 20 লাখ কার্ড দেওয়া হবে স্বল্প মূল্যে তেল, চিনি, ডালের জন্য। ডিলার নিয়োগে হচ্ছে নীতিমালা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের উপর বহিরাগতদের হামলা, খতিয়ে দেখার আশ্বাস দিলেন অভিযুক্ত ভিসি। বাংলাদেশ সীমান্তে কাঁটা তার বসাতে 45 দিনের মধ্যে জমি দেবে শুভেন্দু সরকার, কথিত অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক শ্রমিকদের 3-4 ধাপে ছুটি দেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমই এর প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। গত ঈদে গার্মেন্টস মালিকরা এই আহ্বানে সাড়া না দেওয়ায় যানজট হয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রী। বলেন, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মোবাইল কোর্টের সংখ্যা 3 গুণ করা সহ সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদযাত্রায় যানজট অনেকটা নিয়তি। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনাও কম না। গত ঈদ উল ফিতরেও এর ব্যতিক্রম হয়নি। এমন বাস্তবতায় ঈদযাত্রায় ভোগান্তি কমাতে বৈঠক সড়ক পরিবহন মন্ত্রণালয়ে। সেখানে সিদ্ধান্ত হয় বাইপাইল, আবদুল্লাপুর, ধোলাইপাড় সহ যানজটপ্রবণ এলাকায় বিশেষ নজরদারির। গত ঈদের 24টি থেকে বাড়িয়ে এবার 69টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এর পাশাপাশি পোশাক শ্রমিকদের ঈদের ছুটি 3-4 ধাপে দেওয়ার জন্য গার্মেন্ট মালিকদের অনুরোধ করার সিদ্ধান্ত হয়। মহাসড়কের পাশে কিংবা উপরে কোনো কোরবানির হাটও বসানো যাবে না। বিজিএমের সাথে আমাদের একটা কথা হয়েছিল যে তারা 3টি স্তরে গার্মেন্টসটাকে ছুটি দিবেন, কিন্তু গতবার সেটা সম্ভব হয়নি। শেষ দিনে এসেই চাপটা পড়েছিল, যার ফলে গার্মেন্টসের যেদিন ছুটি হয় সেই দিন গাজীপুর এবং ওই সংলগ্ন এলাকায় 10 থেকে 15 লাখের মতো যাত্রী একদিনে বাড়ি যেতে চান। মন্ত্রী বলেন, এরই মধ্যে ভাড়া সমন্বয় করা হয়েছে, তাই ঈদে নির্ধারিত ভাড়ার বেশি নেয়ার কোনো সুযোগ নেই। চলছে এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া। কোনো সুযোগ নেই ভাড়া বাড়ানোর, কোনো সুযোগ নেই। তবে একটা জায়গা আমি গতবার যেটা আপনি দেখেছেন, যে যখন রাস্তার মাঝখান থেকে এরকম লাখ লাখ মানুষ এসে সে যে যান পাচ্ছে সেই যানে উঠে যাচ্ছে, সেটা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। গত ঈদে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কমাতে সড়কে নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। নৌকা বা স্পিডবোট থেকে কোনো লঞ্চে ওঠা যাবে না, যাত্রী নামিয়ে বাস, ফেরিতে উঠাতে হবে। রাস্তা, হাইওয়ে রাস্তায় যদি তার ডিজাইনের কারণে কোনো দুর্ঘটনা প্রবণ হয়ে যায়, নিশ্চয়ই সে দায় আমার। কিন্তু যে রাস্তাটা এলজিআরডির নিয়ন্ত্রণে, এলজিআরডি নকশা করে, এলজিআরডি বাস্তবায়ন করে, অন্যদের দায়ও আমাকে কোনো কোনো সময় আপনাদের প্রশ্নের কারণে নিতে হচ্ছে। মন্ত্রী জানান, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত আছে, প্রস্তাবনা আছে এই সেতুর 3টি রুটের। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম প্রায় শেষ হয়েছে, কথা চলছে অর্থায়ন নিয়ে। আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি বলবো আমি এই মুহূর্তে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। কুরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম।
বিশেষ করে ঈদের 3 দিন পরিচ্ছন্নতা কর্মীদের ছুটি বাতিল ও দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের নির্দেশ দেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক বৈঠকে ডিএসসিসি প্রশাসক বলেছেন, কুরবানির বর্জ্য অপসারণে মাঠ পর্যায়ে পর্যাপ্ত ভ্যান ও জনবল মোতায়েন রাখতে হবে। ঠিকাদারদের নিজ দায়িত্বে মাঠে থেকে তদারকির নির্দেশ দিয়ে তিনি বলেছেন, কোনোভাবেই পরের দিনের জন্য জমিয়ে রাখা যাবে না। বর্জ্য সরানোর কাজে ঈদের 3 দিন ঠিকাদারের পক্ষ থেকে অতিরিক্ত 5টি পিকআপ ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে হবে। কুরবানির ঈদে পশুর বর্জ্য 8 ঘন্টার মধ্যে অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন ডিএসসিসি প্রশাসক। কোনো লোক ছুটিতে থাকতে পারবে না, এটা কিন্তু আপনাদের ম্যান্ডেটরি। 3 দিনের জন্য বাড়তি জনবল নিয়োগ করবেন আপনারা। প্রতিটি ওয়ার্ডে বর্জ্য মুক্ত না হওয়া পর্যন্ত কোনো লোক ওয়ার্ড ত্যাগ করতে পারবে না, এই কথা যেন ঠিক থাকে। পিসিএসপির ঠিকাদার নিজে সরাসরি মাঠে উপস্থিত থেকে এই কাজটা তদারকি করবেন। দুর্নীতি কিংবা সন্ত্রাসে জড়িতদের রাজনৈতিক পরিচয় নেই, তাদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ব্যক্তি বা দল নয়, পুলিশই আইনের রক্ষক। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায় সেদিকেও নজর রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পুলিশ সপ্তাহ উপলক্ষে কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। রীতি অনুযায়ী পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে নিজ কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী, যেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাহিনীকে আধুনিক, গতিশীল ও জনবান্ধব করে গড়ে তুলতে আবাসন, পরিবহন, প্রযুক্তিগত নানান চাহিদা ও দাবি দাওয়া তুলে ধরেন। সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশ পুলিশে আধুনিক প্রযুক্তি সংযোজন ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ পুলিশের অবকাঠামোগত উন্নয়ন, যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম খাতে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বডি অন ক্যামেরা বৃদ্ধি, পুলিশের সমন্বিত সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা, জঙ্গল সলিমপুরে 2টি প্রশিক্ষণ একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। অপরাধ কার্যক্রম বন্ধ করতে গেলে বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গেলে তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুরূপে পরিচালিত হয়, সেজন্য আপনারা কৌশলে যা যা করতে হয় সেরকম মানবাধিকারকে সমুন্নত রেখে সকল কার্যক্রম চালাবেন। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। বলেন, এজন্য দক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই। শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনারা একটা আস্থার জায়গা হবেন মানুষের। আপনাদের যে রেসপন্সটা থাকে সেটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ প্রথমেই ধরে নেয় যে আচ্ছা সরকারটা কেমন। সুতরাং পুলিশ প্রশাসন সফল হতে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটি কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী জানান, দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের সঙ্গে আপোষ করবে না তাঁর সরকার। পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টিটি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টিটি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। পর্যায়ক্রমে বাহিনীর বিভিন্ন দাবি পূরণের আশ্বাসের পাশাপাশি পুলিশকে অর্থ সাশ্রয়ের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এলজিআরডি একটা মিনিস্ট্রি থেকে 3500 কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে। আমরা কাজগুলো করতে চাইছি, কিন্তু এই যে 4 গুণ দামে নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, এটির পয়সার যে ঋণ যে শোধ করতে হবে, এটি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের মাথার উপরে সেই ঋণ পড়েছে। বলেন, সাধারণ মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে কাজ করছে সরকার। জানান, নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ বাস্তবায়নে সন্দেহ ও সংশয় থাকার কারণ নেই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক, একটি বেটার বাংলাদেশ তৈরি করা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভারতকে সীমান্তে মানবিক হতে হবে বলেছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেছেন, কেউ কিছু করতে চাইলে ওই বাংলাদেশ নেই যে বসে বসে দেখবে। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয় পায় না।
কেউ কোনো অপতৎপরতা চালাতে চাইলে বাংলাদেশ আর বসে থাকবে না, সংলাপের মাধ্যমে সমাধান চায় সরকার। তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে যাতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে না পারেন এ বিষয়ে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে। Honorable Prime Minister will visit China at a conducive time. তো এটার জন্য মানে আপনার যখন অবভিয়াসলি গ্রাউন্ড ওয়ার্ক প্রিপারেশনের একটা ব্যাপার আছে, তো এই মুহূর্তে মানে আলাপ আলোচনা করে এগুলো ঠিকঠাক করা হবে। মানে শুধু মানে পলিটিক্যাল লেভেলে শুধু না, এখানে অফিসিয়াল লেভেলেও মানে কনসালটেশনগুলো হবে ইন বিল্ডিং আপ টু আ পসিবল পটেনশিয়াল ভিজিট ইন দ্য নিয়ার ফিউচার। শ্বাসরুদ্ধকর এক অভিযানে ধরা পড়ল রাজধানীর ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করা শীর্ষ ছিনতাইকারী পলাশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় ছিনতাইকারীরা। জবাবে পুলিশের গুলিতে শীর্ষ এই ছিনতাইকারী আহত হন। পুলিশ বলছে, পরিবারের সদস্যদের নিয়েই ছিনতাই চক্র গড়ে তুলেছিল পলাশ। মোটরসাইকেল যিনি চালাচ্ছেন তার নাম পলাশ, চিহ্নিত এক ছিনতাইকারী। রাজধানীর ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিনতাই করাই তার কাজ। দীর্ঘদিন ধরেই এই ছিনতাইকারী পলাশের উপর নজর রাখছিল আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ভোরে তাকে ধরতে মোহাম্মদপুরে টাউন হল এলাকায় অভিযান চালায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান টের পেয়ে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ চালায় পলাশ বাহিনী। আহত হন এক পুলিশ সদস্য। আত্মরক্ষায় 4 রাউন্ড গুলি চালায় পুলিশ। চাপাতি এবং চাইনিজ কুড়াল সহ পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ নিজের আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করতে বাধ্য হয় এবং আপনারা জানেন যে পুলিশ গুলিবর্ষণের পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আমরা ঘটনাস্থল থেকে 2 জন শীর্ষ ছিনতাইকারীকে আটক করতে সমর্থ হই। পুলিশ বলছে, গ্রেফতার করা হয়েছে পলাশ, তার ছোট ভাই সাকিব ও তাদের দুলাভাইকে। তাদের 2 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হত্যা, ছিনতাই সহ একাধিক মামলার আসামি এই পলাশ। বিগত 6 মাস ধরে প্রায় 5-6টা ঘটনা এরকম ঘটেছে। তো আমরা এটা নিয়েই কিন্তু বহুদিন ধরে আমরা তদন্ত শুরু করেছি। এই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই অভিযানে বেশ কিছু দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ছিনতাই হওয়া মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শুধু শিশু নয়, হাম হচ্ছে বড়দেরও। ডিএনসিসি হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। প্রতিদিনই নতুন রোগী আসছে। এরই মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। চিকিৎসকরা বলছেন, 60 বছরের বেশি বয়স বা অন্য রোগে আক্রান্তদের হাম হলে জটিলতা বাড়বে। বড়দের হাম হওয়ার কারণ খুঁজতে টিকা বিষয়ক জাতীয় কমিটিকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোজিনা বেগমের বয়স 32, শরীর জুড়ে র্যাশ। চর্মরোগ ভেবে চিকিৎসা নিয়েছেন 4 দিন। পরে জানা যায় তিনি হামে আক্রান্ত, শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় ভুগছেন। সম্প্রতি রোজিনার এক আত্মীয়ের সন্তান হামে মারা গেছে। সেই শিশুকে কোলে নিয়েছিলেন তিনি। ওর একটা ভাইয়ের বাচ্চা ওই হাম হয়েছে, গ্রাম থেকে চিকিৎসা করতে আমাদের এখানে আইছে। ও কোলে নিয়ে ওরে চিকিৎসা করতে ধোয়াছে, ওই বাচ্চার গায়ে থেকে ওই বাচ্চাটা মারা গেছে। ডিএনসিসি হাসপাতালে বড়দের ওয়ার্ডে ভর্তি 83 জন। এছাড়া আইসিইউতে ভর্তি আরও 3 জন। এরই মধ্যে 18 বছরের বেশি বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে। জ্বর কমে না 3-4 দিন পার হওয়ার পরে ওই যে শরীরে গোটাগুলো উঠছে। ওঠার পর কালকে আমি রাতে সন্ধ্যার পরে মিরপুর হাসপাতাল, সারা রাত ওইখানে ছিলাম মিরপুর হাসপাতাল। ওখানে ডক্টর দেখাইছি, স্যালাইন ট্যালাইন দিয়েছে, বলছে যে হাম হয়েছে, তো ওইখানে রাখবে না, এখানে আসতে বলছে। আমরা জানতাম আগে ছোটদের হয়, এখন দেখি বড়দেরও হয়। জন্মের পর থেকে আপনার 60-70 বছর বয়সের পর হাম হইতে আছে। চিকিৎসকরা বলছেন, চারপাশে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে বড়দের একটা অংশও আক্রান্ত হয়েছেন। প্রথম থেকে ছিল, অল্প অল্প করে সবসময় ছিল। তবে ওই যে বললাম, যখন রোগীর সংখ্যা, একটা রোগীর একটা পার্সেন্টেজ হয়তো বড়দের হচ্ছিল, যখন এটা আস্তে আস্তে সংখ্যায় বাড়ছে, রোগীদের সংখ্যা বাড়ছে, টোটাল রোগীর সংখ্যা বাড়ছে, বড়দের সংখ্যাটাও সেই পার্সেন্টেজ অনুযায়ী বাড়ছে। দেশে আরও কয়েকটি হাসপাতালে হাম আক্রান্ত বয়স্ক রোগী পাওয়া গেছে। তবে সারা দেশে কত আক্রান্ত সেই তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। একটা সোসাইটির যখন বড় একটা অংশ ইমিউনাইজড হয়ে যায়, সেই ইমিউনিটিটা বড়রাও ভোগ করে। আর 90-95% শিশুকে যখন আমরা টিকার আওতায় আনতে পারবো, তারা যখন ইমিউন হয়ে যাবে, তখন তাদের ইমিউনিটির কমিউনিটির সবাই এই ইমিউনিটিটা ভোগ করবে। চিকিৎসকরা বলছেন, 60 বছরের বেশি বয়স বা অন্য রোগে আক্রান্তদের হাম হলে জটিলতা বাড়বে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের প্রাণ গেছে, নতুন আক্রান্ত ১,৪৫৯ জন। এই পরিস্থিতিতে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ২০২০ সালের পরে টিকার ধারাবাহিকতা না থাকার কারণেই হামের প্রকোপ। হাসপাতালে কাতরাচ্ছে হামে আক্রান্ত শিশুরা। যে বয়সে হাতে থাকার কথা খেলনা, সেই হাতে এখন সুই আর ক্যানুলা। ছোট্ট নাকটা চেপে ধরে আছে অক্সিজেন মাস্ক। মার্চের ১৫ তারিখ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫ জনে। বাড়ছে রোগী আক্রান্তের সংখ্যাও। 10 দিন আগে জ্বর ছিল, বুঝতে পারিনি। তারপর দেখে মফিজুল হক ইসলামিক দেখালাম, ওইগুলো হাম বের হচ্ছে। হামের সমস্যা, অক্সিজেন দরকার, খাবার লাগবে, টেনে খেতে পারতেছে না, নিউমোনিয়া। পরশু তার আগের দিন এসেছিলাম, পরশু দিন ছাড় দিয়ে দিয়েছিল, একদিন থেকে ওষুধ ইঞ্জেকশন লিখে দিয়ে বাড়ি যেয়ে দেখছি হাম বের হয়ে গেছে। ফের তখন সরকারি হাসপাতালে এলাম। রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীদের ভিড়। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। বাড়ছে সংক্রমণ ঝুঁকিও। এই অবস্থায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। বলেন ২০২০ সালের পর টিকার ধারাবাহিকতা না থাকায় এখন এই পরিস্থিতি। 2020-এর পরে প্রত্যেক 4 বছর পর পর হামের ক্যাম্পেনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন বর্তমান সরকারের কাছে হামের কোনো ভ্যাকসিন ছিল না। অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছে। যে শিশুদের হামের টিকা দেওয়া হয়েছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে সময় লাগবে 4 সপ্তাহ। আমরা তো দেশব্যাপী শুরু করেছি, যে দিন টিকাটা দেব সেই দিন থেকে 4 উইকস টাইম লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হইতে। কাজে আপনাকে ওই টাইমটুকু দিতে হবে। রোগীর সংখ্যা এখন কিছুটা কমেছে বলে জানান মন্ত্রী। বরিশাল সদর হাসপাতাল ছাড়াও আরও 2টি হাসপাতাল পরিদর্শন করেন তিনি। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ প্রক্রিয়া বাজার নিয়ন্ত্রণে রাখতে চায় সরকার, যেখানে কারসাজির সুযোগ থাকবে না। আর নজরদারি বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর আওতায় আনা হবে পণ্য সরবরাহ ব্যবস্থা। সকালে ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাক্সেল কার্যক্রমের উদ্বোধনীতে কথা বলেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। টিসিবির ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে নীতিমালা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। গেল কয়েক বছর ধরে মূল্যস্ফীতি 2 অঙ্কের আশেপাশে। এতে সবচেয়ে বেশি বেকায়দায় নিম্ন আয়ের মানুষ। বেশিরভাগ পণ্যই ক্রয় ক্ষমতার বাইরে। এসব মানুষকে স্বস্তি দিতেই ট্রাক্সেলের মাধ্যমে সাশ্রয় মূল্যে পণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। বিগত সময়ে সারা বছর ট্রাক্সেল কার্যক্রম পরিচালনা করা হলেও অন্তর্বর্তী সরকার তা বন্ধ করে দেয়। পরে ঈদকে কেন্দ্র করে সাশ্রয় মূল্যে পণ্য সরবরাহ করা হয়। এখনও অব্যাহত রয়েছে সেই ধারা। বাজারে বাড়তি দামের কারণে বরাবরই এ পণ্যে আগ্রহ বেশি নিম্ন আয়ের মানুষের। স্বল্প মূল্যের পণ্য পেতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। দোকানে কিনতে গেলে মনে করেন লাগলো অনেক টাকা একটু বেশি লাগে, তা দেখা যাচ্ছে আমরা কমে পাইতে আসি। বাজারে সয়াবিন তেলের চাহিদা অনেক, তো এই জন্য যদি আমরা এখন সয়াবিন তেল, মসুর ডাল, চিনিটা পাই তাহলে আমরা অনেক উপকৃত হবো। 2 লিটার তেলের দাম আছে 400-450 টাকা, আমরা পাইতেছি 200 টাকার ভিতরে। দোকান থেকে এখানে অর্ধেক দামে পাচ্ছি। দোকানের মধ্যে মালটা ধরেন নিত 800, আর এখানে পাওয়া যায় 400 বা 500 টাকার ভিতরে। আমরা গরিব মানুষ, মানুষ আমরা যে দিতে আছে, আমরা তো খাইয়ে বাঁচতে হবে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ ট্রাক্সেল কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী। বলেন এবার পণ্যের পাশাপাশি বাড়ানো হয়েছে উপকারভোগীর সংখ্যাও। বিগত সরকারের দেয়া 1 কোটি কার্ডের মধ্যে 59 লাখই ছিল প্রশ্নবিদ্ধ। সেই বিতর্ক সূত্রে বর্তমানে কার্ডধারী প্রায় 80 লাখ। এ তালিকায় যুক্ত হবে আরও 20 লাখ। বাজারের উপর সরকারের একটা কার্যকর নিয়ন্ত্রণ থাকবে এবং বাজার ম্যানিপুলেশন ফ্রি থাকবে। তার জন্য আমরা কতিপয় পন্থা নিচ্ছি। পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা AI মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। টিসিবির ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে নীতিমালা করা হচ্ছে জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন আগামীতে যোগ্যরাই টিসিবির ডিলারশিপ পাবেন। টিসিবির ডিলারশিপ যাতে একটি প্রশ্নহীন প্রক্রিয়ার মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হতে পারে, সে ব্যাপারেও আমরা নীতিমালা প্রণয়ন করছি এবং এটির কাজও অতি শীঘ্র শুরু হবে।
ট্রাক্সেলের মাধ্যমে একজন গ্রাহক 130 টাকা দরে 2 লিটার তেল, 80 টাকা কেজি দরে 1 কেজি চিনি এবং 70 টাকা দরে 2 কেজি ডাল পাবেন। এই কার্যক্রম চলবে আগামী 10 দিন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রফতানি বহুমুখী করতে ব্যবসায়ীদের নীতি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে তৈরি পোশাক খাত ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। উদ্যোক্তাদের সাথে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাতে দেশের ব্যবসা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান বিজিএমইএ সভাপতি। জ্বালানি নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ব্যবসা ভালো করা সম্ভব বলে প্রধানমন্ত্রীকে জানান উদ্যোক্তারা। নির্বাচন পরবর্তী সময়ে ব্যবসার পরিবেশের উন্নতি হলেও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে তা থমকে গেছে বলে মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি। ঈদুল আজহা সহ সব সময় শ্রমিকদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিতে নীতি সহায়তা জরুরি বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন ব্যবসায়ীরা। এ সময় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতিম বলেন, বন্ধ কারখানা চালু করার বিষয়ে সরকারকে সাধুবাদ জানিয়েছেন উদ্যোক্তারা। যেসব ফ্যাক্টরিগুলো এই মুহূর্তে স্ট্রাগল করছে, বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, তাদেরকে পলিসি সাপোর্ট দিলে তাহলে সেই ফ্যাক্টরিগুলো বন্ধ হবে না। তো উনি এটার ব্যাপারে বলেছেন যে এটাও অবশ্যই দেখা হবে এবং আমাদের রেকমেন্ডেশনটাকে একটা গুরুত্ব দেওয়া হবে। কন্যা শিশুদের নিরাপত্তা এবং সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ব্যবস্থা যেন প্রতিবন্ধকতা তৈরি না করে, বরং তা এগিয়ে নেওয়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবায়েদা রহমান। রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক আয়োজিত সমাবেশে জুবায়েদা রহমান বলেছেন, নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র থেকে স্বাস্থ্য গ্রামীণ উন্নয়নেই অংশ নিতে পারে। বলেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র কুটির মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে হবে, প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন ও বাজেটজাতে সহায়তা দিতে হবে। আর তাহলেই পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে। সম্মানিত পুলিশ নারী কল্যাণ, বিসমিল্লাহির রহমান। কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে চলা অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। এতে শিক্ষক, কর্মকর্তা সহ অন্তত 10 জন আহত হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, ভিসি পক্ষ নিয়ে বহিরাগতরা এই হামলা চালায়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপাচার্য। দীর্ঘদিন ধরেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের একাংশ। ভিসির অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় ভিসির অপসারণ দাবি এবং প্রো ভিসি অধ্যাপক হেমায়েত জাহানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। কর্মসূচির শুরুর কিছুক্ষণ পরে 20 থেকে 25 জনের একদল বহিরাগত তাদের উপর হামলা চালায়। দুপক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত 10 জন। হামলার জন্য ভিসির পক্ষকে দায়ী করেন আহত শিক্ষক ও কর্মকর্তারা। একজন ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করে সে বহিরাগতদেরকে এনে এভাবে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, ডিন বা প্রভোস্টদের উপর বা প্রক্টরদের উপর এরকম আক্রমণ চালাতে পারে না, এর আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। কিন্তু বহিরাগত লোক হঠাৎ করে প্রায় 20-25 জনের লোক একসাথে দুই দিক থেকে এসে আমাদেরকে অতর্কিত হামলা করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত সেইভাবে হামলা করার এখতিয়ার নজিরবিহীন, ন্যাক্কারজনক। তবে ভিসির দাবি, বহিরাগতদের হামলার বিষয়ে কিছুই জানেন না তিনি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও তার। আমি সকাল 8টার দিকে ক্যাম্পাস থেকে চলে আসছি, আমি কিছুই জানি না, আমি শুনতে পারছি, তো আমি এ ব্যাপারে প্রয়োজনীয় খবর নিচ্ছি। আহতদের মধ্যে 8 জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তাপস সরকার, যমুনা নিউজ।
সংখ্যালঘুদের উপর কোনো ধরনের নির্যাতন বা জুলুম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়তেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে ধর্মমন্ত্রী বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে শ্রদ্ধার পাত্র হলেও দেশটির উচিত তাদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। তবে অন্য কোনো দেশে কি ঘটছে তা বিবেচনা করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে দেয়া হবে না। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এবং সংলাপে বিএসআরএফ এর সভাপতি মাসুদুল হক ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ বাদলও বক্তব্য রাখেন। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। ভারত তো বিশাল দেশ, তারা যদি ওই দেশের সংখ্যালঘুদেরকে ওনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয়। এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের 4 জন আহত হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক। এদিকে একই এলাকায় গেল দিনের বিস্ফোরণে দগ্ধ 5 জনের মধ্যে আবুল কালাম মারা গেছেন। চিকিৎসাধীন তার স্ত্রী এবং 3 সন্তান। সোমবার সকাল 6:30টার দিকে কুতুবপুর রাখি বাজার এলাকায় ঘটে এই বিস্ফোরণ। স্থানীয়রা জানান, একতলা এই ভবনে ভাড়া থাকেন আব্দুল কাদের ও তার পরিবার। সকালে তাদের বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়, ভেঙে পড়ে দরজা জানালা। দগ্ধ হন আব্দুল কাদের ও তার 3 ছেলে। জানালাও ভেঙে গেছে গা, ব্যাক হয়ে গেছে গা, দরজা চাইপে একবারে মিলে গেছে গা, দরজা দিয়ে বাইরে আইব, ওটা দরজা লেকারি হয়ে গেছে গা। এবার বাইরেতে পারে না চালু পরে সবার মুখটুক পুড়িয়ে গেছে গা। ঘরের দরজা ভাঙ্গা, জানলা ভাঙ্গা, হ্যাঁ, আর ওই মানুষটি ভিতর থেকে আস্তে আস্তে বাইরের চেষ্টা করতেছে। লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থায় ছিল। হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আব্দুল কাদেরের শরীরের 57%, ছেলে মেহেদির 18, সাকিবের 17 ও রাকিবের শরীরের 25% পুড়ে গেছে। দগ্ধ হয়েছে মেহেদি ও রাকিবের শ্বাসনালীও। চিকিৎসক জানান, তাদের 4 জনের অবস্থাই গুরুতর। আমাদের এখানে সকাল 8:15 4 জন রোগী এসেছেন। তো একই পরিবারের 4 জন, সবারই মুখমণ্ডল পুড়েছে, শ্বাসনালী পুড়েছে, যার জন্য আমরা সবাইকে আশঙ্কাজনক বলছি। এদিকে রবিবার ফতুল্লার ভুঁইগড় গিরিধারা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আবুল কালাম বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার স্ত্রী এবং 3 শিশু সন্তান এখনও চিকিৎসাধীন। গতকালকে 5 জন রোগী এসেছিলেন, ওনাদের মধ্যে একজন, যার 95% বার্ন ছিল, উনি আজকে সকাল 11টায় ইন্তেকাল করেছেন। তো ওনার মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া এখনো চলমান আছে। গেল 1 বছরে শুধু নারায়ণগঞ্জেই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে 40টি। এতে প্রাণ গেছে 16 জনের। প্রতি 10 দিনে একটি করে ঘটছে এমন বিস্ফোরণের ঘটনা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। গর্ভের অনাগত সন্তান ছেলে নাকি মেয়ে, এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রত্যেকটি নারীকে। ছেলে সন্তান না হলে গর্ভের কন্যা শিশুকে হত্যা, নারীকে শারীরিক মানসিক নির্যাতনের শিকারও হতে হয়। আর এমন পরিস্থিতিতে গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ না করার রায় দিয়েছেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায়ে শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ না করতে আগামী 6 মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মনিটরিং সেল গঠনের নির্দেশনাও দেওয়া হয়। আইনজীবী ও চিকিৎসকরা বলছেন, মা ও শিশুর নিরাপত্তার জন্য এই রায়ের বাস্তবায়ন জরুরি। সৃষ্টিকর্তার নিয়ামত হিসেবে নারীর গর্ভে আসে সন্তান। জন্মগ্রহণের আগেই শখ করে চিকিৎসকের কাছে অনেকেই জানতে চান অনাগত সন্তান ছেলে নাকি মেয়ে, আর তখনই বাধে বিপত্তি। বিশেষ করে দ্বিতীয় তৃতীয় সন্তানের ক্ষেত্রে ছেলে না হলে নারীকে মানসিক শারীরিক নির্যাতন, এমনকি গর্ভের সন্তান নষ্ট করে ফেলার ঘটনা ঘটে। সংসার ভাঙা থেকে নির্যাতনে মায়ের মৃত্যু, এমন ঘটনার নজিরও আছে।
এমন বাস্তবতায় গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় আগে প্রকাশ না করার রায় দিয়েছেন হাইকোর্ট। এবার পূর্ণাঙ্গ রায়ে এই সিদ্ধান্ত কার্যকরের জন্য 6 মাসের মধ্যে মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন উচ্চ আদালত। দ্বিতীয় এবং তৃতীয় সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে কিন্তু সেটা সমাজ সহজে অ্যাকসেপ্ট করে না। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের এই রায়ে বলা হয়, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। যে কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসকরা অথবা কোনো ধরনের নার্স এবং সংশ্লিষ্ট যারা থাকেন কর্মীরা, তারা কোনোভাবেই মৌখিক, লিখিত কোনো চিহ্নের মাধ্যমে মাতৃগর্ভে থাকা শিশু পরিচয়, লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবেন না। রায়ের পর্যবেক্ষণে বিচারপতিরা বলেন, বাংলাদেশে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং এবং জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না। শুধু একটি গাইডলাইন প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না। বাস্তবায়ন, ডিজিটাল নজরদারি এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এই অনৈতিক কার্যক্রম বন্ধ করা সম্ভব না। হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত অনাগত শিশুর ডায়াগনস্টিক রিপোর্ট সংরক্ষণ ও তদারকির জন্য একটি কেন্দ্রীয় ডাটাবেজ থাকা প্রয়োজন। লিঙ্গ পরিচয় ছেলে হবে না মেয়ে হবে আগে থেকে প্রকাশ করছেন, যার ফলে সেই শিশুটা ঝুঁকিতে পড়ছে, নারীটা ঝুঁকিতে পড়ছে। এই ধরনের অনৈতিক কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদক্ষেপ দিবেন। গর্ভকালীন মা ও শিশুর নিরাপত্তার জন্য এই রায় যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছেন চিকিৎসকরা। যাদের সচেতনতা সবচেয়ে বেশি দরকার, সেই বাবা মায়েরাও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। মেয়ে হয়েছে, আমি বউ নিয়ে সংসার করবো না, ছেলে নিয়ে ঘর করতো, এরকম একটা আশঙ্কা ছিল। মানে লাইফ যেতে হয়েছে, খুব ভালো হয়েছে। মানে অনেকের তো সংসারে এরকম ঝামেলা হয়, শ্বশুর শাশুড়ি অনেক কিছু বলে। বাচ্চা হয়তো কন্যা সন্তান হবে, মোটামুটি 5 মাসের দিকে তো এটা নির্ধারণ হয়ে যায়। অনেকে আছে এটা নষ্ট করার জন্য, ডাক্তার তো কেউ দিবে না, তারা তাদের মতো ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাচ্ছে। অনেক অঘটন ঘটানোর পরে আমাদের কাছে আসছে, তখন দেখা যায় বাচ্চা তো বাচ্চা, মাকে বাঁচানো কষ্ট হয়ে যায় অনেক। এটা অত্যন্ত যুগান্তকারী একটা রায় এবং এটা সফল প্রয়োগ হোক, এবং যদি কখনো প্রমাণিত হয় যে কেউ এটা প্রকাশ করেছে, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। রায়ে আরও বলা হয়েছে, জন্মের আগে শিশুর লিঙ্গ জানানোর চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায়। এটি আন্তর্জাতিক মানবাধিকারও লঙ্ঘন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এআই ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায় গত এক সপ্তাহে 300-র অধিক মামলা হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন 1000-এর বেশি মামলা হবে বলে জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। দুপুরে রাজধানীর এয়ারপোর্ট সড়কে ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে কমিশনার আরও বলেছেন, ঢাকা শহরকে আধুনিকায়ন করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রসিং বা উল্টো পথে যানবাহন চলাচল করলে ডিজিটাল মামলা হবে, যার বিরুদ্ধে মামলা হবে সে নিজেই ভিডিওতে তার অপরাধ দেখতে পারবেন। এটি শাস্তি না, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই এমন ব্যবস্থা। বলেন, আপাতত 8টি পয়েন্ট ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে আর 30টি পয়েন্টে এই ব্যবস্থা চালু করা হবে। আমাদের ডিএমপি প্রায় 700 উপরে সিসি ক্যামেরা আছে। এই সিসি ক্যামেরার মধ্যে যেগুলো একটু ডেভেলপ, এই সিসি ক্যামেরাও এই সফটওয়্যার যোগ করা হবে। গুলশান এলাকায় এলওসিসি 1300+ সিসি ক্যামেরা বসিয়েছে। ওখানে যেসব সিসি ক্যামেরা দিয়ে রাস্তা দেখা যায়, সেখানেও এআই বেসড সফটওয়্যার বসানো হবে। ভারতের সীমান্ত এলাকার কাঁটাতার বসানোর জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করবে পশ্চিমবঙ্গ সরকার। ক্যাবিনেটের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি মোট 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। এর মধ্যে রয়েছে নিরাপত্তা জোরদার, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখা। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার প্রথমবার সচিবালয় নবান্নে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করেছে নতুন সরকার। ভারতের সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদারে কাঁটাতার বসানোর কাজে গতি আনতে চলেছে সরকার। প্রথম বৈঠকে ঘোষণা করা হয়েছে 45 দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে। অবৈধ অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। आने वाला 45 डेज के अंदर पूरा के पूरा जमीन एमएचए को ट्रांसफर करेगा, बीएसएफ फेंसिंग पूरा कर देगा और इलीगल इन्फिल्ट्रेटर्स का जो हमारी प्रॉब्लम चल रहा है
ये भी कुछ दिन के अंदर रिजॉल्व हो जाएगा। সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 5 বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে নতুন সরকার। সরকারের দাবি, এতে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে। এছাড়া চলমান কোনো সামাজিক প্রকল্প বন্ধ না করার আশ্বাস দিয়েছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জনকল্যাণমূলক প্রকল্পগুলো অব্যাহত থাকবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সঙ্গে রাজ্যের অংশগ্রহণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নতুন ফৌজদারি আইন কাঠামো, ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর কার্যকরের ঘোষণাও দিয়েছে রাজ্য সরকার। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আদালতে তোলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যার 3 সন্দেহভাজনকে। সোমবার উত্তর 24 পরগনার বারাসাত আদালতে তোলা হয় তাদের 13 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী 24 মে আবারও আদালতে হাজির করা হবে। শনিবার পুলিশ সিআইডির অভিযানে উত্তরপ্রদেশ থেকে আটক হয় চন্দ্রনাথ হত্যার মূল 3 সন্দেহভাজন। জাতীয় সড়কের একটি টোল বুথে অনলাইন পেমেন্টের তথ্যের উপর ভিত্তি করেই তাদের ট্র্যাক করা হয়েছিল। রোববার কলকাতায় এনে রাতভর জেরা করা হয় আটককৃতদের। গত 6 মে রাতে মধ্যমগ্রামের বাসায় ফেরার পথে গুলি করে হত্যা করা হয় শুভেন্দুর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে। তখনও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেননি শুভেন্দু অধিকারী। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।